small portion is known as alveoli. So from the secondary bronchi, tertiary bronchi, bronchioles, and alveoli are known as inside the lungs. So this is the lungs. So it is all inside of the lungs. So this is the respiratory apparatus. Among the respiratory apparatus, only the alveoli is the site of gas exchange. Only the alveoli is the site of gas exchange, and other part of the respiratory apparatus are only the accessory organ, or only for use for transport of the air. So that's why the other respiratory apparatus except alveoli is known as the dead space. তাহলে আমরা dead space বলবো কাদের? The part of respiratory tract where gaseous exchange does not take place. তাহলে কি বললাম? Gaseous exchange যেখানে হয় সেটা কোথায়? Alveoli. The site of gas exchange occur in alveoli. So other part of the respiratory apparatus actually used for transport of the respiratory gases, or in simply we can say the air, transport of air. So that's why this is known as dead space. The part of the respiratory tract where gaseous exchange does not take place. That means from nostril to the bronchioles are known as dead space. So dead space are two types. One is the anatomical dead space, another is physiological dead space. তাহলে anatomical dead space আমরা বলবো তাদের, অর্থাৎ এই nostril থেকে bronchioles পর্যন্ত যেখানে gaseous exchange হয় না, অর্থাৎ এক্সচেঞ্জটা যেখানে হবে না, এদেরকে আমরা বলবো anatomical dead space. আর physiological dead space কখন বলবো? যখন বলবো যে including anatomical dead space plus some air which remain in the alveoli as not exchanging. So some air or some gases which are remain in the alveoli, that amount of air which is not used for exchange, and the anatomical dead space are commonly known as physiological dead space. তাহলে anatomical dead space plus alveoliর মধ্যে যে বাতাসটা আছে বা গ্যাসটা আছে যেটা ইউজ হয় না, এক্সচেঞ্জ হয় না, সেটা মিলিয়ে হলো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তাহলে তোমরা বুঝতে পারছো না? দু একজন একটু বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে অ্যানাটমিক্যাল ডেড স্পেস বলতে পারবা কি? মানে হচ্ছে যেখানে স্যার এখানে নস্ট্রিলস থেকে ব্রঙ্কিওলস পর্যন্ত, এখানে হচ্ছে মানে যেটার মাধ্যমে ট্রান্সফার হবে, আর হচ্ছে অ্যালভিওলাই যেখানে ওই গ্যাসটা আছে ওখানে ফিজিওলজিক্যাল হবে। ওটা যে গ্যাসটা এক্সচেঞ্জ হবে না, হ্যাঁ থেকে যাবে, যেখানে এক্সচেঞ্জ হবে ওইটাকে আমরা আর ডেড স্পেস বলবো না, ঠিক আছে? তাহলে অ্যালভিওলিটা বাদে বাকি পুরোটাই হলো ডেড স্পেস। একটা হলো অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর একটা হলো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। স্যার ফিজিওলজিক্যাল ডেড স্পেস আরেকবার বলতেন স্যার? হ্যাঁ, ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা হলো যে অ্যানাটমিক্যাল ডেড স্পেস তো জানো, প্লাস অর্থাৎ এটা সহ আর কিছু কিছু এয়ার বা গ্যাস যেটা হলো তোমার অ্যালভিওলের মধ্যে থেকে যায়, যে এয়ারটা বা তোমার গ্যাসটা তোমার এক্সচেঞ্জ হয় না, দে আর নট এক্সচেঞ্জিং, হ্যাঁ, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে ঢুকবে না, ওই গ্যাসটা থেকেই যাবে। সেই যে পরিমাণ এয়ারটা অথবা গ্যাস যে ভলিউম থাকবে ওইটা প্লাস হলো অ্যানাটমিক্যাল ডেড স্পেস মিলে হলো এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখি একটু এই যে অনেকগুলি অ্যানিমেল এখানে দেখা হয়েছে। হ্যাঁ, দেখো হর্সের ক্ষেত্রে, কাউয়ের ক্ষেত্রে, শিপের ক্ষেত্রে, পিগের ক্ষেত্রে, ডগের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এখানে নস্টিল দেখানো হয়েছে। দেখো এই যে দুইটা নস্টিল হর্সের, হ্যাঁ একটু ওপেনিংটা বড়, তাই না? আবার কাউয়ের ক্ষেত্রে দেখো একটু ডিফারেন্ট, এবং এই হর্সের ক্ষেত্রে একটু ডাইলেটেড এবং অনেকটা এই ওপেনিংটা বড়। হ্যাঁ, এই কাউয়ের ক্ষেত্রে আরেকটু ডিফারেন্ট। আবার শিপের ক্ষেত্রে দেখো একেবারে চাপা। এই পিগের ক্ষেত্রে দেখো একেবারে সলিড, একেবারে কনসিস্টেন্ট পিগ। বা আমরা যদি বলি সোয়াইনের ক্ষেত্রে দেখো এই যে নস্টিলের আগে যেটা আমরা নস্টিল যেটা, অথবা এদেরকে বলা হয় নেয়ার্স, এই যে ছিদ্র দুইটা একেবারে কি বলে সলিড। তাহলে ডগের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তাহলে এই যে ডিফারেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে, তাদের এই ডোমেস্টিক অ্যানিমেলের ক্ষেত্রে যদি আমরা বলি, নস্টিলটা হলো এক একটা ক্ষেত্রে এক এক রকম, কারণ হলো কারো এয়ার বেশি নিতে হবে, কারো কম নিতে হবে। হ্যাঁ,
কোনোটা ডাইলেট করতে পারে, আবার কম করতে পারে। অর্থাৎ এই যে কন্ট্রোল করা, রেসপিরেশনকে কন্ট্রোল করা, হ্যাঁ, অথবা স্নিফিং করা, হ্যাঁ, যেমন স্নিফিং করে, কাউ স্নিফিং করে, অর্থাৎ কোনো কিছু গন্ধ শুকে, অথবা ঘন ঘন রেসপিরেশন নেয় আবার কম নেয়, এগুলি সবকিছু নিয়ন্ত্রণ করে হলো এই নেয়ার্স অথবা নস্টিল। এই জন্য এক এক অ্যানিমেলের ক্ষেত্রে তোমার এক এক রকমের নস্টিল বা নেয়ার্স বিদ্যমান। তাহলে আমরা দেখি এই রেসপিরেটরি ফাংশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। দ্য মেইন ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম ইজ দ্য gaseous exchange that I already mentioned. That means transport of oxygen from the atmosphere to the tissues and carbon dioxide from tissues to the atmosphere. তাহলে আমরা কি বললাম, the primary function of respiratory system, যে এটা কাজ হলো তোমার অর্থাৎ গ্যাস, বিশেষ করে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট করে কোত্থেকে? আমাদের অ্যাটমসফিয়ার থেকে, এবং কার্বন ডাইঅক্সাইড তোমার আমাদের শরীর থেকে, টিস্যু থেকে, যেখানে মেটাবলিক এন্ড প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট, সেটা আবার টিস্যু থেকে কোথায় নিয়ে যায়? বাইরে নিয়ে যায়, অ্যাটমসফিয়ারে নিয়ে যায়। তাহলে রেসপিরেটরি সিস্টেমের প্রাইমারি ফাংশন হলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অর্থাৎ গ্যাস এক্সচেঞ্জ করা, অর্থাৎ অক্সিজেন নিয়ে যাবে বাইরে থেকে, এয়ার থেকে আমাদের শরীরের ভিতরে টিস্যুতে, কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের ভিতর থেকে বাইরে নিয়ে আসা। এটা হলো এই রেসপিরেটরি সিস্টেমের প্রাইমারি ফাংশন। এখন দেখি আমরা সেকেন্ডারি ফাংশন কি। তাহলে আদার ইম্পর্টেন্ট ফাংশন রেসপিরেটরি সিস্টেমের হলো অলফেকশন। অলফেকশন তো বুঝো, অর্থাৎ অলফেকশন কি বলতো? তাহলে আমাদের এই যে নস্টিল আছে যেটা, হ্যাঁ, নেয়ার্স, এর মধ্যে অনেকগুলি রিসিপ্টর থাকে, অলফ্যাক্টরি রিসিপ্টর থাকে। অলফ্যাক্টরি রিসিপ্টরের মাধ্যমে, যেটা নস্টিলের প্রেজেন্ট, এর মধ্যে আমরা ঘ্রাণ নিতে পারি। তাহলে একটা ইম্পর্টেন্ট ফাংশন এটা, যেহেতু রেসপিরেটরি সিস্টেমের অংশ। তাহলে অলফ্যাক্টরি রিসিপ্টর থাকার কারণে নস্টিলের মধ্যে, তাহলে আমরা অলফেকশন বা ঘ্রাণ নিতে পারি। যদি এই রিসিপ্টর নষ্ট হয়ে যায়, তুমি কোনটা ভালো, কোনটা ফুলের গন্ধ, কোনটা তোমার ওই ট্রেনের গন্ধ অথবা নোংরা গন্ধ, সেটা তুমি কিন্তু বুঝতে পারবে না। তাহলে বোঝার জন্য আমাদের যে অলফ্যাক্টরি যে নার্ভ আছে, তার মাধ্যমে আমাদের ব্রেনে নিয়ে যায়, এবং এর জন্য কি লাগবে? রিসিপ্টর লাগবে। সেই রিসিপ্টর কোথায়? নস্টিলে। তাহলে নস্টিলের যদি তুমি রিসিপ্টর ব্লক করে দাও, অথবা নস্টিলের রিসিপ্টর যদি তুমি ডেস্ট্রয় হয়ে যায় কোনো কারণে, তখন কি হবে? এই নস্টিলের তখন তুমি তোমার টেস্ট পাবা না, কোনটা লবণ দেওয়া হয়েছে, কোনটা মিষ্টি দেওয়া হয়েছে, হ্যাঁ, ওটা বুঝতে পারবো না। যেমন কোভিড-19 একটা ইম্পর্টেন্ট লক্ষণ হলো যে খাবারের স্বাদ চলে যাওয়া, অলফেকশন চলে যাওয়া। কি কারণে? ওই রিসিপ্টর ব্লক করে ফেলে। এই অর্থাৎ করোনা ভাইরাস এই অলফ্যাক্টরি রিসিপ্টরকে ব্লক করে দেয়, যার কারণে তুমি যেই খাবারই খাও, বিশেষ করে এটা একটা টিপিক্যাল সাইন, যাদের করোনা ভাইরাস এফেক্টেড হয়েছে তাদের একটা টিপিক্যাল সাইন হলো এই খাবারের স্বাদ পাওয়া যাচ্ছে না। কারণ হলো তাদের অলফ্যাক্টরি রিসিপ্টর ইজ ব্লকড বাই দি ভাইরাস। তাহলে নেক্সট ফাংশন হলো ভোকালাইজেশন। ভোকালাইজেশন মানে হলো যে আমরা যে কথা বলি, এটা কে করে? লেরিংস। এটা কি জন্য বলা হয় সাউন্ড বক্স। অর্থাৎ এই যে ভোকাল কর্ড, যেটা আমরা বলি দ্য ফোল্ডিং অফ মিউকাস মেমব্রেন অ্যারাউন্ড দ্য লেরিংস, লেরিং এর চারপাশে একটা মিউকাস মেমব্রেনের যে ফোল্ডিং থাকে, এই ফোল্ডিংটাই হলো কি? ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের মাধ্যমে আমরা এই যে আমাদের সাউন্ড তৈরি করতে পারি, এই জন্য এটাকে বলা হয় ভোকালাইজেশন। তাহলে সাউন্ড প্রডিউসের জন্য আমাদের এই রেসপিরেটরি সিস্টেম ইম্পর্টেন্ট। থার্মোরেগুলেশন, আমরা যে বাতাস ছেড়ে দেই, যেটাকে আমরা বলি এক্সপায়ার্ড অথবা এক্সেলেশন যেটা বলি। তাহলে এই যে এক্সেলেশন বা এক্সপায়ার্ড যেটা বলি, এর মাধ্যমে আমরা কি বাতাসের সাথে দেখবা, তুমি যদি বাতাস ছেড়ে দাও, বাতাসটা গরম, তাহলে বাতাসের সাথে হিট চলে যাচ্ছে, হিট ইভাপোরেট হচ্ছে। তাহলে এটাকে আমরা বলি থার্মোরেগুলেশন। অর্থাৎ আমাদের বডির যে হিট টেম্পারেচার বা হিট, এটাকে ইভাপোরেটের মাধ্যমে এটাকে রেগুলেশন করে, থার্মোরেগুলেশন। তারপর হলো ওয়াটার ব্যালেন্স। ঠিক একই সাথে আমরা যখন যেই বাতাসটা ছেড়ে দিই এক্সপাইরেশনের মাধ্যমে অথবা এক্সহেলেশনের মাধ্যমে, তাহলে ওর সাথে সাথে তুমি যদি দেখো এর মধ্যে অনেক ওয়াটারও আছে, তাহলে ওয়াটার ইভাপোরেট করে আমাদের বডির এক্সট্রা ওয়াটার গুলি এক্সপাইরেশনের মাধ্যমে বেড়ে যায়। তারপর আসে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি, হেপারিন। আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে মিউকাস মেমব্রেন অনেকগুলি মাস্ট সেল আছে, বেসোফিল আছে, মাস্ট সেল, বেসোফিল, এর নাম তোমরা লেভেল 1 সেমিস্টার 1 এ শুনছো। তাহলে এই যে বেসোফিল তোমার কি করে? হেপারিন সিক্রেশন করে।
যে হেপারিন সিক্রেশন না করলে আমাদের এই লাংসের মধ্যে বা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে তোমার ব্লাড কোয়াগুলেশন হয়ে যেত। তাহলে হেপারিন এর মাধ্যমে অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাক্টিভিটি অর্থাৎ রক্ত জমাট বাঁধাকে প্রতিরোধ করে। তাহলে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে, যেহেতু এর মধ্যে মাস্ট সেল আছে, বেসোফিল আছে, এই বেসোফিলের কাজ হলো হেপারিন সিক্রেশন করা, আর হেপারিনের কাজ হলো কোয়াগুলেশনকে বাধা দেওয়া, টু প্রিভেন্ট কোয়াগুলেশন, মানে রক্ত জমাট বাঁধাকে সে প্রিভেন্ট করবে, এজন্য এটাকে বলা অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাক্টিভিটি। তারপরে বডি ডিফেন্স, ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম। আমাদের মিকাস মেমব্রেন যেগুলি আমাদের লাংসের মধ্যে আছে, অ্যালভিওলের মধ্যে আছে, হ্যাঁ, অথবা ট্রাকিয়ার যে লাইনিং সেলগুলি আছে, এর মধ্যে অনেকগুলি সেল আছে, অনেকগুলি ব্লাড সেল আছে, যেমন এর মধ্যে লিম্বোসাইট আছে, এর মধ্যে নিউট্রোফিল আছে, এর মধ্যে ম্যাক্রোফেজ আছে, মাস্ট সেল আছে। এদের কাজ হলো আমাদের বডির প্রোটেকশন দেওয়া, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো। তাহলে এই যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ভেরিয়াস টাইপ অফ সেল, ব্লাড সেল in the lung alveoli, so it protects our body, it defends our body against the pathogen, against the diseases. ডাস্ট পার্টিকল আমাদের নাকের ছিদ্রের মধ্যে, নেজাল ক্যাভিটিতে, হ্যাঁ, অনেক হেয়ার থাকে, স্মল হেয়ার থাকে, এটা থাকতেই হবে। তাহলে এটা কি করে? ইট প্রিভেন্ট দ্য ডাস্ট পার্টিকল। এছাড়া এরপরে যদি কখনো কারণে ডাস্ট চলে যায়, তো মিকাস মেমব্রেন থেকে প্রচুর সিক্রেশন হয়, দেখবা, হ্যাঁ, অর্থাৎ এই যে সকাল বিকাল আমরা হাসি দেই, কাশি দেই, হ্যাঁ, এর মাধ্যমে আমরা কি করি? ডাস্টকে বের করে দেই। হ্যাঁ, অনেকেরই সকালবেলায় হাসি আসে, এটাকে বলা হয় স্নিজিং রিফ্লেক্স। স্নিজিং রিফ্লেক্স বলা হয় এটাকে। তার মানে হলো কোন ডাস্ট পার্টিকল তোমার যদি নাকে ঢুকে যায়, তাহলে তোমার হঠাৎ আমাদের বডির ডিফেন্স মেকানিজমই, রেসপিরেটরি সিস্টেম কি করবে? তোমাকে কি এরকম স্নিজিং করতে দিবে, অর্থাৎ তোমাকে হাসি দিতে বলবে। তার মানে কি তোমার ডাস্ট পার্টিকেল যেন বেরিয়ে যায়, অথবা তোমার যদি বেশি ঢুকে যায়, তোমার দেখবে যে তোমার কফ চলে আসবে, অর্থাৎ কাশি চলে আসবে। তাহলে আমাদের যে স্মল হেয়ার থাকে নেজাল ক্যাভিটিতে, মিকাস মেমব্রেন থাকে, এর মধ্যে প্রচুর কি থাকে? নিউট্রোফিল থাকে, প্রচুর ম্যাক্রোফেজ থাকে, ডেনড্রাইটিক সেল থাকে এবং লিম্বোসাইট থাকে, যার কারণে এগুলি কি প্রিভেন্ট করে? কোনো ডাস্ট পার্টিকেল, কোনো তোমার প্যাথোজেন যদি নাতে না ঢুকতে পারে। সেই জন্য প্রথম যে বাধা দিবে সেটা হলো আমাদের নাকের ভিতরে যে স্মল হেয়ার থাকবে, তারপরে মিকাস মেমব্রেন থাকবে, তারপরে ফেগোসাইটিক সেল থাকবে, এরপরে যদি ঢুকে যায় তোমার কফ আসবে, কফ রিফ্লেক্স বলা হয়। তারপরে আসবে স্নিজিং রিফ্লেক্স, অর্থাৎ তুমি হাসি কাশি দেওয়া শুরু করে দেওয়া, যাতে তোমার ভিতরে না ঢুকতে পারে। তারপর হলো সিক্রেশন অফ এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুভ, ইয়েস স্যার। কিছু বলবো? স্যার বলছেন অ্যালার্জির কারণে হাসি হয় কেন? রাইট। অ্যালার্জি মানে ডাস্ট পার্টিকেল গেলেই অ্যালার্জি, হ্যাঁ, অথবা হাইপার সেন্সিটিভ বলা, অ্যালার্জি বলা, হ্যাঁ, অর্থাৎ যে সমস্ত জিনিস তোমার শরীরের জন্য নিরাপদ না, তোমার নাক দিয়ে যদি ঢুকে, তখনই তোমার স্নিজিং হবে, কফিং হবে, যেটা আমরা বলি অ্যালার্জি। হ্যাঁ, তারপরে এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, আমাদের যে লাং এলভিওলের মধ্যে যে সেলগুলি আছে, এদেরকে বলা নিউমোসাইট। এই সেলগুলি ডিফারেন্ট টাইপের নিউমোসাইট আছে, যেমন টাইপ 1, টাইপ 2, টাইপ 3, ডিফারেন্ট টাইপ অফ নিউমোসাইট আছে। তাহলে টাইপ 1 and type 2 pneumocyte, they are secreting angiotensin converting enzyme, that is called the ACE. So ACE is the enzyme which is used by the ACE receptor, and these receptors are abundantly present in the respiratory system, which is the receptor of the coronavirus. তাহলে করোনা ভাইরাসের যে রিসেপ্টর, সেই রিসেপ্টরের নাম হলো এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর, রাইট? তাহলে যখনই রিসেপ্টরকে ব্লক করে দেবে সেই ভাইরাস, তখন এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম তোমার সিক্রেশন হবে না। তাহলে এই যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা কোভিড-19 ভাইরাস অথবা করোনা ভাইরাস যেটা আমরা এখন ফেস করতেছি, হ্যাঁ, এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমের যে রিসেপ্টরকে ব্লক করে দেবে। তারপরে কি করে? রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স। আমাদের বডি যে কন্টিনিউয়াসলি আমরা এক্সপায়ার করতেছি, কি বাতাস বের করতেছি, যে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড বেশি বের করে দিতে হবে। যদি না বের করি, এক্সেস কার্বন ডাই অক্সাইড আমাদের বডিতে এসে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড তৈরি হলে কি হবে? এক্সেস হাইড্রোজেন আয়ন তৈরি হবে। দ্যাট এক্সেস হাইড্রোজেন আয়ন তৈরি হলে কি হবে? আমাদের অ্যাসিডিটি হবে, অর্থাৎ অ্যাসিড যেটা আমরা বলি পিএইচ কমে যাবে।
আমাদের ব্লাডের পিএইচ কমে যাবে। তাহলে আমাদের বাই রিমুভিং দ্য কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট বাই এক্সপাইরেশন অর বাই এক্সহেলেশন উই আর রেগুলেটিং দ্য অ্যাসিড বেস ব্যালেন্স বাই রেসপিরেটরি সিস্টেম। এখন বলো তোমাদের প্রশ্ন আছে কিনা এর মধ্যে, যে আমরা এডিশনাল ফাংশন গুলি বললাম রেসপিরেটরি সিস্টেমের, যে অনেকগুলি ফাংশন বলছি, এর মধ্যে তোমাদের কোনো জানার কিছু আছে কিনা? নাই? স্যার করোনা ভাইরাসের ব্যাপারটা আরেকবার বলেন। করোনা ভাইরাস তো যে রিসিপ্টর ইউজ করে সেই রিসিপ্টরের নাম হলো এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম রিসিপ্টর, ঠিক আছে? এখন ওই রিসিপ্টরটা ব্লক করে দেয়, ব্লক করে দিলে কি হবে তোমার, এবং এই রিসিপ্টর গুলি রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন পার্টে আছে, ঠিক আছে? এটা তোমার নস্ট্রিল থেকে শুরু করে একেবারে লাং এলভুলি পর্যন্ত। যখন এটা ব্লক করে দেয় তখন তার যে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম সিক্রেশন করার ক্ষমতা হারিয়ে ফেললে তার নরমাল ফাংশন যেটা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম তোমার তখন তৈরি হবে না, ঠিক আছে? এই হলো আপাতত এই পর্যন্ত শোনো, তারপরে আমরা আরো ডিপে যাব, তখন আরো বুঝতে পারবো। আর কারো প্রশ্ন নাই? নো? তাহলে আমরা বললাম যে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি কি আছে, তারপরে আমরা বললাম ডেড স্পেসের পরে আমরা রেসপিরেটরি সিস্টেমের ফাংশন করছি। ওকে, এখন আসো হোয়াট ইজ রেসপিরেশন। তাহলে রেসপিরেশন কি? ভেরি সিম্পল, রাইট? তাহলে রেসপিরেশন কাকে বলে? আমরা যদি ফিজিওলজিতে বলি যে হোয়াট ইজ রেসপিরেশন, তাহলে রেসপিরেশন ইজ দ্য প্রসেস অফ গ্যাসেস এক্সচেঞ্জ। ওকে, তাহলে এটা কি? এক্সচেঞ্জ অফ গ্যাসেস, দ্য প্রসেস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন এন লিভিং অর্গানিজম এন্ড ইটস এনভায়রনমেন্ট। তাহলে কার মধ্যে এক্সচেঞ্জ হতে হবে? তোমার মধ্যে, আমার মধ্যে, অর্থাৎ লিভিং অর্গানিজম হইতে হবে, লিভিং ইন্ডিভিজুয়াল হইতে হবে, মৃত ব্যক্তির হবে না। রেসপিরেশন মৃত ব্যক্তির বন্ধ থাকে। কাজে রেসপিরেশনের ডেফিনেশন যদি আমরা বলি যে ইট ইজ এ প্রসেস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস অথবা প্রসেস অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ বিটুইন এন লিভিং অর্গানিজম এন্ড ইটস এনভায়রনমেন্ট। কার এনভায়রনমেন্ট? যে লিভিং অর্গানিজম তার এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্ট থেকে গ্যাস যে এক্সচেঞ্জ হবে তার সাথে, তাকে আমরা বলবো রেসপিরেশন। এটা কি কারণে হয়? ডিউ টু ডিফারেন্স ইন প্রেসার অফ দি গ্যাসেস, ডিউ টু ডিফারেন্স ইন পার্শিয়াল প্রেসার অফ দি গ্যাসেস। তাহলে পার্শিয়াল প্রেসারের গ্যাসের কারণে ডিফারেন্স না থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ হবে না। অর্থাৎ এক জায়গায় গ্যাসের কনসেন্ট্রেশন বেশি থাকা লাগবে বা প্রেসার বেশি থাকা লাগবে, আরেক জায়গায় কম থাকা লাগবে। তাহলে এই যে ডিফারেন্স থাকার কারণে এনভায়রনমেন্টের সাথে আমাদের লাং অ্যালভুলের মধ্যে যে ডিফারেন্স, গ্যাসের ডিফারেন্স অর্থাৎ অক্সিজেনের ডিফারেন্সের কারণে অথবা কার্বন ডাইঅক্সাইড ডিফারেন্সের কারণে এই গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে, এদেরকে বলা হয়, এই জন্য এটাকে বলা হয় রেসপিরেশন। তাহলে সিম্পল হয় the process of exchange of gases between a living organism and its environment due to difference in partial pressure of gases. So this is must due to difference, অর্থাৎ তারতম্য থাকতে হবে, এর মধ্যে পার্থক্য থাকতে হবে, due to difference in partial pressure of gases. Okay, due to partial pressure of gases. তাহলে এই যে সাধারণত আমরা এখানে গ্যাস বলতে মূলত বোঝানো হয়েছে oxygen and carbon dioxide. The oxygen and carbon dioxide is known as respiratory gases, and oxygen and carbon dioxide, so these gases between the atmosphere or the blood, from the atmosphere to the blood occur by simple diffusion. তোমরা জানো যে ডিফিউশন, হ্যাঁ ডিফিউশন জানো তো? হোয়াট ইজ ডিফিউশন? বা আমরা যদি হ্যাঁ বলো দেখি। ব্যাপন। হ্যাঁ, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে বা অধিক ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যায়, বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে গ্যাস যাবে। তাহলে এই যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন the lung alveoli and the blood occur by simple diffusion. Oxygen diffusing from the alveoli, অর্থাৎ লাং alveoli থেকে অক্সিজেন ডিফিউজ করে কোথায় যায়? আমাদের রক্তের মধ্যে ঢুকে, into the blood. So oxygen diffusing from the alveoli, lung alveoli into the blood, and carbon dioxide from the blood থেকে into the alveoli. তাহলে vice versa.
অক্সিজেন ডিফিউজ করতে হবে কোত্থেকে অ্যালভিউলাই থেকে ব্লাডের মধ্যে, কার্বন ডাই অক্সাইড কি করবে ব্লাড থেকে অ্যালভিউলার মধ্যে। তাহলে আমরা এখানে বলতে পারি যে লাং অ্যালভিউলার মধ্যে অক্সিজেনের প্রেসার বেশি, আবার ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার বেশি। তাহলে লাং অ্যালভিউলার মধ্যে অক্সিজেনের প্রেসার বেশি থাকার কারণে তোমার অ্যালভিউলাই থেকে অক্সিজেনটা তোমার আমাদের ব্লাডে চলে আসবে, পালমোনারি ব্লাডে চলে আসবে। আবার কার্বন ডাই অক্সাইডের প্রেসার ব্লাড বেশি থাকার কারণে তোমার ব্লাড থেকে তখন কোথায় চলে যাবে অ্যালভিউলাতে চলে যাবে, অর্থাৎ এটা বেড়ে যাবে। কারণ কি এই জন্য বলা হয়েছে ডিফারেন্স ইন পার্শিয়াল প্রেসার অফ গ্যাসেস। তাহলে পার্শিয়াল প্রেসার অফ গ্যাসের ডিফারেন্স থাকার কারণে সিম্পল ডিফিউশনের মাধ্যমে আমাদের রেসপিরেশন হচ্ছে। ঠিক আছে তোমাদের রেসপিরেশনের ডেফিনেশন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখি এই টাইপ অফ রেসপিরেশন কয় ধরনের? দুই ধরনের। তোমরা অনেকে ভুল করো, এটাকে অনেকে লিখে বলো ফেজ অফ রেসপিরেশন। ফেজ অফ রেসপিরেশন আলাদা আর টাইপ অফ রেসপিরেশন আলাদা, অথবা কাইন্ড অফ রেসপিরেশন আলাদা। তাহলে আমরা দেখি টাইপ অফ রেসপিরেশন। Two type of respiration mainly. One is called the external respiration, and another is known as internal respiration. External respiration হলো যেটা হলো আমাদের এই যে গ্যাস, যে রেসপিরেটরি গ্যাস অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, সেটা লাংস এবং ব্লাডের মধ্যে যে এক্সচেঞ্জটা হয় এটাকে বলা এক্সটার্নাল রেসপিরেশন। অর্থাৎ লাং অ্যালভিউলের সাথে পালমোনারি ব্লাডের যে এক্সচেঞ্জ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভাইস ভার্সা, এটাকে আমরা বলবো এক্সটার্নাল রেসপিরেশন। অর্থাৎ এক্সটার্নাল হচ্ছে। ইন্টারনালটা কিভাবে হয়? ইন্টারনাল হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আমাদের যে ব্লাডটা অক্সিজেন ক্যারি করতেছে, সেই ব্লাডের এবং আমাদের টিস্যুতে যে কার্বন ডাই অক্সাইড আছে, এই টিস্যু, এই ব্লাড এবং ইন্টারনালি আমাদের টিস্যু লেভেলে যে এক্সচেঞ্জটা হচ্ছে তাকে আমরা বলবো ইন্টারনাল রেসপিরেশন। তাহলে ইন্টারনাল রেসপিরেশন হলো আমাদের টিস্যুতে, আর এক্সটার্নাল রেসপিরেশন হলো আমাদের লাংসের মধ্যে অ্যালভিউলাইতে। এছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট টাইপ আছে রেসপিরেশনের, সেটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন। এই সেলুলার রেসপিরেশন হয় মূলত তোমার মাইটোকন্ড্রিয়াতে। তো মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন ইউজ করে আমাদের যে শক্তি উৎপাদন করে বা এটিপি তৈরি করে, সেটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন। তাহলে এই যে ইন্ট্রাসেলুলার ইউজ অফ অক্সিজেন টু মেক দ্য এটিপি ইজ নোন এজ সেলুলার রেসপিরেশন। তাহলে যে রেসপিরেশন মূলত দুই ধরনের, এক্সটার্নাল রেসপিরেশন and internal respiration. There is another type of respiration which is known as cellular respiration. This cellular respiration also one kind of internal respiration which occurs only in the mitochondria to produce ATP by using the oxygen. তাহলে এই যে টাইপ অফ রেসপিরেশন, একটা বললাম এক্সটার্নাল রেসপিরেশন আর একটা ইন্টারনাল রেসপিরেশন। তাহলে এই হলো টাইপ। আমি একটা কথা বললাম যে সেলুলার রেসপিরেশন হলো যে তোমার সেলের ভিতরে যেটা ঘটে, যেটা ইন্ট্রাসেলুলার, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, সেলের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে যেখানে অক্সিজেন ইউজ করে এটিপি তৈরি করা, সেটাও এক ধরনের রেসপিরেশন, সেটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন। এখন আসো phases of respiration, or other words it is called the respiratory cycle. তাহলে respiratory cycle or phase of respiration are actually constitutes of two phase. One is inspiration, another is expiration, or inhalation or exhalation. Inspiration mean inhalation, expiration mean exhalation. Okay, তাহলে inspiration হলো বাতাস নেওয়া আমাদের লাংস, অ্যাটমসফিয়ার থেকে, আমাদের এয়ার থেকে আমরা যেই অক্সিজেন নিচ্ছি এটাকে আমরা বলি ইন্সপাইরেশন। তাহলে যেখানে যার মাধ্যমে ডিউরিং হুইচ এয়ার এন্টার্স দ্য লাংস, যার মাধ্যমে আমাদের বাতাসটা লাংসের মধ্যে ঢুকে, আমরা যদি নিঃশ্বাস ঢুকাই, বাতাস ঢুকাই, সেটাকে আমরা বলি ইন্সপাইরেশন। আর এক্সপাইরেশন হলো যেটার মাধ্যমে আমাদের বাতাসটা লাংস থেকে বের হয়ে যায়, তাকে বলি এক্সপাইরেশন। ওকে, তাহলে ইন্সপাইরেশন or inhalation, expiration or exhalation. ওকে, তাহলে আমরা দেখি যে এই ইন্সপাইরেশনটা কিভাবে ঘটে। আমরা যদি বলি মেকানিজম অফ রেসপিরেশন, ঠিক আছে? তাহলে মেকানিজম অফ ইন্সপাইরেশন বা মেকানিজম অফ রেসপিরেশন অথবা মেকানিজম অফ এক্সপাইরেশন, যেভাবে বলি না কেন, হোললি আমরা যদি দেখি ইন্সপাইরেশন হয়ে গেলে কি ঘটে আসলে, কেন আমরা ইন্সপায়ার করি বাতাস,
আমাদের এটা ফিজিওলজিক্যাল রুলটা কি? ডিউরিং ইন্সপাইরেশন আসলে কি হয় যখন বাতাস ঢুকে, কখন ঢুকে? বাতাস ঢুকার আগে কি করতে হয় আমাদের? আমাদের যে এই যে ইন্টারকস্টাল মাসল আছে দুই ধরনের, একটা হলো ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল আর একটা হলো এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। এই যে ইন্টারকস্টাল মাসল অর্থাৎ ইন্টারকস্টাল মানে হলো অর্থাৎ রিপসের মাঝে মাঝে যে মাসল গুলি থাকে, এটাকে এই জন্য নাম হচ্ছে ইন্টারকস্টাল মাসল। তাহলে এই যে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল তোমার কন্ট্রাকশন হয় ডিউরিং ইন্সপাইরেশনের সময়। কি হয়? ইন্টারকস্টাল মাসল এক্সটার্নাল যেটা বাইরেরটা থাকে, সে বাইরের যে মাসল গুলি আছে আমাদের রিপসের চারদিকে, এই মাসল গুলি কন্ট্রাকশন হয়, এই মাসল গুলি সংকুচিত হয়। সংকুচিত হলে কি হবে? যখনই সংকুচিত হবে তখন যে রিপস আছে, স্টার্নাম আছে, এটা তোমার বড় হয়ে যাবে, এক্সপান্ড করবে। ঠিক আছে? অর্থাৎ এই যে রিপস গুলি দেখা যাচ্ছে, হ্যাঁ, রিপ কেজ, এটা তোমার এক্সপান্ড করবে। তাহলে যখনই মাসল কন্ট্যাক্ট করবে, কোন মাসল? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল যখন কন্ট্যাক্ট করবে তখন এই স্টার্নাম যেটা আছে এবং রিপস যেটা আছে সেটা তোমার এক্সপান্ড করবে, বড় হবে, এলিভেশন হবে। এবং এই থোরাসিক ক্যাভিটি তোমার ডাইমেনশনটা বেড়ে যাবে। থোরাসিক ক্যাভিটি ডাইমেনশন বেড়ে যাবে, ইনক্রিজ ডাইমেনশন অফ দি থোরাসিক ক্যাভিটি, এটা বেড়ে যাবে। ওকে, এটা বেড়ে গেলে কি হবে? হ্যাঁ, তাহলে প্রেসার ভিতরে কমে যাবে। তাহলে লাংসের ভিতরে যেহেতু যদি ফাঁপা হয়ে যায়, ফুলে যায়, তোমার বুক ফুলে যায়, থোরাসিক ক্যাভিটি যদি এক্সপান্ড করে ডিউ টু কন্ট্রাকশন অফ দি এক্সটার্নাল মাসল, ইন্টারকোস্টাল মাসল, তাহলে কি হবে? রিবস, স্টার্নাম সবই এক্সপান্ড করলো, তোমার থোরাসিক ক্যাভিটিও তোমার কি হলো? এক্সপান্ড করলো, বড় হলো। তাহলে কি হবে? ভিতরে একটা শূন্যতা তৈরি হবে, তাহলে ভিতরে একটা প্রেসার লোয়ার হয়ে যাবে। ঠিক আছে? যখনই প্রেসার কমে গেল তখনই এয়ার এন্টারস ইনটু দ্য লাঞ্চ, তাহলে লাঞ্চটা বড় হলো, ফাঁপা হলো, তখন তোমার বাইরের বাতাস সহজেই ঢুকতে পারবে। তাহলে এটা হলো ইন্সপাইরেশনের ক্ষেত্রে হয়। সাথে সাথে আমাদের যে ডায়াফ্রাম আছে, হুইচ ডিভাইডেড দি থোরাসিক ক্যাভিটি টু দি অ্যাবডোমিনাল ক্যাভিটি, তাহলে এই ক্যাভিটিকে ডিফাইন করার জন্য যে মাঝখানে যে একটা তোমার অর্গান থাকে যেটা মধ্যচ্ছদা বলি বা ডায়াফ্রাম বলি, হ্যাঁ, এই ডায়াফ্রামও কন্ট্রাকশন হয়। ডায়াফ্রাম কন্ট্রাকশন হয় কখন? ইন্সপাইরেশনের সময়, যখন তোমার বুক ফুলে যায়, তার নাম রিপস তোমার এলিভেশন করে, থোরাসিক ক্যাভিটি যখন ফুলে যায়, তখন এই ডায়াফ্রাম তোমার নিচের দিকে চলে যায়। ডায়াফ্রাম নিচের দিকে চলে যায়, অর্থাৎ ডায়াফ্রাম যখন কন্ট্রাকশন করে এই ডায়াফ্রাম তোমার নিচের দিকে চলে যায়, তাহলে আমরা বাতাস সহজেই ঢুকতে পারবে থোরাসিক ক্যাভিটিতে, লাংসের মধ্যে। তাহলে এই হলো ইন্সপাইরেশনের মেকানিজম। তাহলে ইনহেলেশন সময় কি হয়? তোমার রিপ, স্টার্নাম গুলি তোমার আপস এন্ড আউটওয়ার্ড তোমার বড় হয়ে যায়, থোরাসিক ক্যাভিটি ফুলে যায়, তোমার ভিতরে লাংসের ভিতরে তোমার প্রেসার তোমার কমে যায়, যার কারণে তোমার বাতাস ঢুকতে পারে। সাথে সাথে ডায়াফ্রাম তোমার কন্ট্রাকশন করে মানে হলো ডায়াফ্রাম নিচের দিকে মুভ করে। এই যে ছবিতে যদি দেখো, নিচের দিকে মুভ করলো। এক্সপিরেশনের ক্ষেত্রে ঠিক উল্টা কাজটা হয়, অপোজিট ফাংশনটা হয়। কি হয়? বাতাস যখন বের করে দিতে হবে তখন কি করতে হবে? যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল তোমার কি হয়? রিল্যাক্স করে। এখানে কন্ট্রাকশন না হয়ে, এটা তুমি দেখো, তুমি যদি একবার বাতাস নিয়ে ছেড়ে দাও, তুমি দেখবা যে তোমার যে ইন্টারকোস্টাল মাসল যেটা আছে এক্সটার্নাল, সেটা তোমার রিল্যাক্স করবে, ডায়াফ্রাম রিল্যাক্স করবে। রিল্যাক্স করলে কি হবে? তোমার এই রিব, স্টার্নাম, হ্যাঁ, ডায়াফ্রাম সব তার নর্মাল পজিশনে চলে আসবে, এটাকে বলা হয় রেস্টিং পজিশন। তাহলে রিব, স্টার্নাম সবকিছুই নর্মাল ইয়েতে চলে আসবে, নর্মাল পজিশনে চলে আসবে, অর্থাৎ যেখানে থাকার কথা সেখানে, অর্থাৎ এক্সপান্ড থেকে আবার রিল্যাক্সে চলে আসবে। তাহলে থোরাসিক ক্যাভিটি কি হবে? এর ভলিউম কমে যাবে, থোরাসিক ক্যাভিটি এক্সপান্ড থেকে কমে আবার ছোট হয়ে যাবে। তাহলে কি হবে? ভিতরে প্রেসার বেড়ে যাবে, প্রেসার বেড়ে গেলে কি হবে? লাংসের বাতাস তখন বের করে দিবে। তাহলে যখন এই প্রেসার বেড়ে যাবে, তুমি যখন এই থোরাসিক ক্যাভিটি চেপে দাও, ঠিক আছে, ডায়াফ্রাম যদি তুমি রিল্যাক্স করো, তাহলে কি হবে? ভিতরের প্রেসারটা তখন কি হবে? বেড়ে যাবে, কারণ লাংস তখন ছোট হয়ে গেছে, ভিতরে যেটুকু বাতাস ছিল সেটা তখন বেড়ে যাবে। এই জন্য এক্সপিরেশনের ক্ষেত্রে তোমার রিল্যাক্সেশন অফ দ্য এক্সটার্নাল এন্ড ইন্টারকোস্টাল মাসল ও ডায়াফ্রাম তোমার কি হয়? রিল্যাক্স করে। তাহলে এটা হলো এক্সহেলেশন। তাহলে আমরা তোমাদের যদি কোথাও প্রশ্ন থাকে বলতে পারো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস দ্য ফরেন স্টুডেন্টস? জি স্যার। নো?
তোমাদের হ্যাঁ নেটিভ স্টুডেন্ট যারা আছো তারাও বলতে পারো যে কোনো প্রশ্ন আছে কিনা, যে আমরা মেকানিজম অফ রেসপিরেশন করতেছিলাম, যেটা হলো মেকানিজম অফ রেসপিরেশন, ইন্সপাইরেশন এন্ড এক্সপাইরেশন কিভাবে হয়। তুমি তোমরা নিজেরাই এখন করতে পারো যে আমি ইন্সপাইরেশন নেওয়ার পর দেখো কি হয়, অর্থাৎ মাসল তুমি সবাই একটু প্র্যাকটিস করো যে তুমি ইন্সপায়ার করলা অর্থাৎ বাতাস ঢুকাইলা, তখন দেখো কি হয়, অর্থাৎ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্যাক্ট করলো, রিবস স্টার্নাম তোমার বড় হলো, থোরাসিক ক্যাভিটি বড় হয়ে গেল, হ্যাঁ, ভিতরে একটা শূন্যতা তৈরি হলো বা এয়ার প্রেসার যেটা ছিল সেটা কমে গেল, যার কারণে এয়ারটা সরাসরি ঢুকতে পারে। তুমি যদি না করো, তুমি যদি এক্সটার্নাল মাসলকে তুমি রিল্যাক্স করে রাখো, তাহলে কিন্তু বাতাস ঢুকাতে পারবে না, ঠিক আছে। আর বাতাস বের করার সময় তুমি যদি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যদি তুমি তোমার কন্ট্রাক্টে রাখো, তাহলে কিন্তু বাতাস বের হতে পারবে না। তাহলে দিস ইজ দ্য মেকানিজম অফ রেসপিরেশন অর মেকানিজম অফ ইন্সপাইরেশন এন্ড এক্সপাইরেশন। ওকে ওকে স্যার, বুঝতে পারছি আমরা। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা যে বাতাস নেই, যে বাতাসটা নেই আমরা, হ্যাঁ, আর যে বাতাসটা ছেড়ে দেই, হ্যাঁ, এই বাতাসের মধ্যে কি পরিমাণ তোমার অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, ওয়াটার থাকে এবং তার কি পরিমাণ থাকে। আমরা যদি দেখি অক্সিজেনের পরিমাণ প্রায় 21 ভাগ, এটা তোমরা জানো সবাই, অর্থাৎ যে বাতাসটা নেই আমরা, যেটা অ্যাটমসফিয়ারিক এয়ার, আমরা যদি এটা 20.84%, দ্যাট ইজ মিলিলিটার ইন পার্সেন্ট। তাহলে অক্সিজেনের পরিমাণ, oxygen in inspired air means that air we are taking from the atmosphere, অর্থাৎ যেটা আমরা নিব এটাকে বলা ইন্সপায়ার্ড এয়ার। তাহলে এটা হলো 21 ভাগ, প্রায় 20.84 মিলিলিটার পার্সেন্ট। কার্বন ডাইঅক্সাইড একেবারেই নগণ্য, 0.04%। নাইট্রোজেন 78.62। তাহলে এই 78.62 নাইট্রোজেন, দিস ইজ নট ইউজেবল এনিওয়্যার। তাহলে এটা একটা বাতাসের মধ্যে থাকে সবসময়, এটা একটা ব্যালেন্স তৈরি করার জন্য ইউজ হয় নাইট্রোজেন, আদারওয়াইজ ইট ইজ নট ইউজ। ওয়াটার ব্যাপার যেটা হলো 0.5% এন্ড টোটাল 100%। আমরা যদি কি যে বাতাসটা ছেড়ে দেই, এক্সপায়ার্ড এয়ার বলি, যদি সেখানে অক্সিজেনের পরিমাণ আমরা বলি 15.70, তাহলে আমরা আসলে কার্বন ডাই অক্সাইড ছাড়ি না, অক্সিজেনও ছাড়ি, তাই না? শুধুমাত্র যেখানে অক্সিজেন থাকে বাতাসে, যেটা আমরা নেই, ওইখানে প্রায় 21 ভাগ অথবা 20.84। আবার যেটা ছেড়ে দেই এর মধ্যেও তোমার অনেক অক্সিজেন থাকে, সেটা হলো প্রায় 16 ভাগ। অর্থাৎ আমরা বলতে পারি only 5% অক্সিজেন উই আর ইউজিং ডিউরিং রেসপিরেশন। তাহলে আমরা যেটুকু বাতাস নেই তারই 80% বাতাস আমরা ছেড়ে দিচ্ছি, অক্সিজেন ছেড়ে দিচ্ছি। তার মানে হলো আমরা 21 ভাগ অক্সিজেন নিয়ে আমরা ইউটিলাইজ করি মাত্র 5 ভাগের মতো। কার্বন ডাইঅক্সাইড দেখো একেবারেই কম নেই, কার্বন ডাইঅক্সাইড একেবারে 0.04%। সেটা যদি এক্সপায়ার্ড এয়ার দেখো 3.6%, অর্থাৎ অনেক কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিই। আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ডিউ টু মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, এই কার্বন ডাইঅক্সাইডটা আমরা ছেড়ে দিই, এজন্য এটার পরিমাণ অনেক বেশি, 3.60। নাইট্রোজেনের পরিমাণ এই সামান্য কম বেশি, এটা মোটামুটি ব্যালেন্স তৈরি করে, প্রেসার তৈরি অপটিমাইজ করার জন্য। ওয়াটার 0.5 ছিল, সেখানে ওয়াটার ব্যাপার যেগুলো অন্যান্য গ্যাস, সেগুলি 6.2% আমাদের এক্সপায়ার্ড এয়ারে, টোটাল 100%। এবং এলভুলার এয়ারে যেটা থাকে, হ্যাঁ, অর্থাৎ যে বাতাসটা আমাদের এলভুলাতে থাকে, হ্যাঁ, যেটা আমরা ত্যাগ করি না, সেখানেও অক্সিজেনের পরিমাণ কম থাকে, যেটা ছেড়ে দিব। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকে, নাইট্রোজেন এবং ওয়াটার ব্যাপার থাকে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা যখন ইন্সপায়ার্ড এয়ার নেই সেটাতে প্রায় 21 ভাগ অক্সিজেন থাকে, আবার যেটা ছেড়ে দেই সেখানেও প্রায় 16 ভাগ 15.70% অক্সিজেন থাকে। তার মানে অক্সিজেনও আমরা ছেড়ে দিচ্ছি। আবার কার্বন ডাইঅক্সাইড আমরা নিচ্ছি খুবই অল্প পরিমাণ, এটা একেবারে নেগলিজিবল 0.04%, কিন্তু প্রায় 4% কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি, যেটা আমরা এক্সপায়ার্ড এয়ারে দেখা যাচ্ছে। তারপরে আসো যে পার্শিয়াল প্রেসার যদি আমরা দেখি, এটা আমরা দেখি পার্শিয়াল প্রেসার কেন বেশি কম বেশি কেন হয়, যার কারণে আমাদের অক্সিজেন ডিফিউশন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ডিফিউশন হচ্ছে। আমরা যদি দেখি এলভুলার এয়ারে, পেনাসটা আমরা বাদ দিলাম, এখন এলভুলার এয়ারে যদি দেখি এর পার্শিয়াল প্রেসার অক্সিজেন 109, আর্টেরিয়াল ব্লাডে 100, তার মানে এটা বেশি, এই জন্য অক্সিজেন এলভুলার এয়ার থেকে আর্টেরিয়াল ব্লাডে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড এখানেও 40, এখানেও 40, তার মানে
এলভুলার এয়ার এবং আর্টেরিয়াল এয়ার নো এক্সচেঞ্জ, যেহেতু সমান, তাহলে আবার ভেনাস ব্লাডে বেশি, অর্থাৎ যেই ব্লাডটা দিয়ে আমাদের লাঞ্চে যায় কার্বন ডাইঅক্সাইড, সেখানে তার পার্শিয়াল প্রেশার বেশি, যার কারণে ভেনাস ব্লাড থেকে সেটা এলভুলার এয়ারে যাচ্ছে। নাইট্রোজেন অলমোস্ট সিমিলার ইন ভেনাস ব্লাড, এলভুলার ব্লাড এন্ড আর্টেরিয়াল ব্লাড। ওয়াটার ব্যাপারের অর্থ এটাও পার্শিয়াল প্রেশার অলমোস্ট সিমিলার। তাহলে আমরা দেখলাম যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে কন্টেন্ট আমাদের এয়ারে, ইন্সপায়ার্ড এয়ারে এবং এক্সপায়ার্ড এয়ারে, পাশাপাশি এলভুলার এয়ারে। তাহলে এই যে এই এক্সচেঞ্জ গুলি হচ্ছে কি কারণে? যে পার্শিয়াল প্রেশারের ডিফারেন্সের কারণে। কি কারণে? যে এই গ্যাসের তারতম্যের কারণে, প্রেশারের তারতম্যের কারণে। তাহলে লেটস সি আবার আমরা যদি আবার এটাই আবার একটু সুন্দর করে বলি যে এই যে এক্সচেঞ্জ হচ্ছে রেসপিরেটরি গ্যাসেস, তাহলে এই লাঞ্চে যে এক্সচেঞ্জ হচ্ছে রেসপিরেটরি গ্যাসেস, হ্যাঁ, এটা কোথায় হচ্ছে? লাং এলভুলাইতে এবং পালমোনারি ব্লাডের মধ্যে। তাহলে অক্সিজেন কি করে? ব্লাড থেকে তোমার অক্সিজেন ব্লাডে যাচ্ছে কোথা থেকে? এলভুলাই থেকে। কার্বন ডাইঅক্সাইড আবার তোমার ব্লাড থেকে এলভুলার দিকে যাচ্ছে। তাহলে দুইটা জিনিস, অক্সিজেন যাচ্ছে হলো ব্লাডে যাচ্ছে এলভুলাই থেকে, আবার কার্বন ডাইঅক্সাইড এলভুলাইতে যাচ্ছে ব্লাডের থেকে। ঠিক আছে? তাহলে অক্সিজেন কেন ব্লাডে যাচ্ছে এলভুলাই থেকে? কারণ এলভুলাইতে তার পার্শিয়াল প্রেশার বেশি। কার্বন ডাইঅক্সাইড কেন ব্লাড থেকে এলভুলাইতে যাচ্ছে? কারণ কার্বন ডাইঅক্সাইড ভেনাস ব্লাডে তার পার্শিয়াল প্রেশার বেশি, এই জন্য সে এলভুলাইতে কম, সেই জন্য এলভুলাইতে যাচ্ছে। তাহলে আমরা বলি এটাকে সিম্পল ডিফিউশন, অর্থাৎ ডিফিউশনের কারণে অক্সিজেন এলভুলাইতে যাচ্ছে, এলভুলাই থেকে ব্লাডে যাচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড ব্লাড থেকে এলভুলাই যাচ্ছে। তাহলে এই যে এই ডিভিশন কারো কারো ক্ষেত্রে এই রেসপিরেটরি গ্যাসের ডিভিশন গুলি অনেকগুলি ফ্যাক্টরের উপর কাজ করে। যেমন এক নাম্বার কারণ আমি বললাম পার্শিয়াল প্রেশার ডিফারেন্স থাকতে হবে। যদি প্রেশার ডিফারেন্স না হয় তাহলে তোমার এক্সচেঞ্জ হবে না। তারপরে কি আছে? এই যে মেমব্রেন যেটা আছে, রেসপিরেটরি অ্যালভিওলার যে মেমব্রেন আছে, এই মেমব্রেনের পারমিয়াবিলিটি থাকতে হবে। অর্থাৎ মেমব্রেন যদি ব্লক হয়ে যায়, মেমব্রেন যদি সিলিং হয়ে যায়, এর মধ্যে পারমিয়াবিলিটি হবে না। যদি পারমিয়াবিলিটি বন্ধ হয়ে যায়, এক্সচেঞ্জ হবে না। তাহলে ইট ইজ অ্যানাদার ফ্যাক্টর হুইচ ইজ নোন এজ পারমিয়াবিলিটি অফ দি মেমব্রেন। সাইজ অফ দি অ্যালভিওলার সারফেস এরিয়া, কারো অ্যালভিওলার সারফেস এরিয়া যদি বড় হবে, তার ক্ষেত্রে এক্সচেঞ্জ বেশি তাড়াতাড়ি হবে। পালমোনারি সার্কুলেশন যদি কমে যায়, তাহলে এক্সচেঞ্জ কম হবে। অর্থাৎ ওখানে যদি ব্লাডই না যায়, সার্কুলেশনের মাধ্যমে যদি তোমার লাঞ্চে ব্লাডই না যেতে পারে, তাহলে তোমার এক্সচেঞ্জ কমে যাবে। তাহলে এটাকে বলা হয় রেট অফ পালমোনারি সার্কুলেশন। এছাড়া কেমিক্যাল রিঅ্যাকশন অফ দি ব্লাড, এই যে কার্বন ডাইঅক্সাইড যাইতে হবে লাঞ্চের মধ্যে, অথবা অক্সিজেন আসতে হবে, এটা একটা রিঅ্যাকশনের মধ্যে হবে, যেটা আমরা পরে দেখাবো। তাহলে এই যে কেমিক্যাল রিঅ্যাকশন অফ দি ব্লাড হইতে হবে। তাহলে অনেকগুলি ফ্যাক্টর যার কারণে ডিভিশন ডিপেন্ড করে। একটা হলো পার্শিয়াল প্রেশার ডিফারেন্স, permeability of the membrane, size of the alveolar surface area, rate of pulmonary circulation, and chemical reaction of the blood. তাহলে কি করে? এই যে অক্সিজেন যদি আমরা নিলাম আমাদের আর্টেরিয়াল ব্লাডে, হ্যাঁ, আমরা যদি অক্সিজেন ডিফিউজ হয়ে, অর্থাৎ এটা লাঞ্চ থেকে, লাঞ্চ এলভুলাই থেকে কোথায় আসলো? ব্লাডে আসলো। এই ব্লাডের মাধ্যমে এটা আর্টেরিয়াল ব্লাডের মধ্যে ছড়াই গেল। কোথায় নিয়ে গেল? টিস্যুতে নিয়ে গেল। তাহলে that oxygen is carried out by arterial blood and diffuses in the tissue. ওখানে যে কি করবে? টিস্যুতে দিয়ে দিবে, কারণ টিস্যুতে তখন অক্সিজেনের প্রেসার কম। আর কার্বন ডাইঅক্সাইড কি করবে? তোমার টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে diffuses from the tissues, কোথায় নিয়ে যাবে? ব্লাডে দিয়ে দিবে। ব্লাড থেকে ভেনাস ব্লাডের মাধ্যমে হার্টে আসবে, হার্ট থেকে পরবর্তীতে পালমোনারি আর্টারির মাধ্যমে কোথায় যাবে? লাঞ্চ এলভুলিতে যাবে। ঠিক আছে? এই লাঞ্চ এলভুলিতে যে তোমার লাঞ্চে এসে সে লাঞ্চ এলভুলিকে দিয়ে দিবে। তাহলে ঠিক অপোজিট অ্যাকশন, অর্থাৎ অক্সিজেন লাঞ্চ থেকে নিয়ে আর্টেরিয়াল ব্লাড সিস্টেমের মধ্যে টিস্যুতে নিয়ে যায়, আবার কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে হ্যাঁ ডিফিউজ হয়ে ভেনাস সিস্টেমের মাধ্যমে হার্ট হয়ে পরবর্তীতে পালমোনারি আর্টারি হয়ে আবার লাঞ্চে নিয়ে আসলো। তাহলে এই যে কন্টিনিউয়াসলি ঘটতেছে, হ্যাঁ, এটাকে আমরা বলি এক্সচেঞ্জ অফ দি গ্যাসেস। তাহলে আমরা দেখি এখানে একটু দেখি যে এই চিত্রের মধ্যে আমরা যদি এখানে একটা ডায়াগ্রাম দেখি, এই যে একটা লাং এলভুলি, হ্যাঁ, এই যে এগুলি হলো পালমোনারি ব্লাড, যে পালমোনারি ক্যাপিলারিজ এখানে থাকে। কোথায় থাকে? এলভুলার সাথে থাকে, হ্যাঁ। তাহলে যেখানে এক্সচেঞ্জ হবে, তাহলে এইটা হলো একটা এলভুলাই যদি বলি আমরা, হ্যাঁ, এলভুলাই। তাহলে এই যে এটা হলো লাংস ক্যাপিলারি, যেখানে ব্লাড আসে,
আর এটা হলো এটা হলো যে তোমার লাংস এলভুলার যে মেমব্রেন। তাহলে এই যে মেমব্রেন অর্থাৎ রেসপিরেটরি মেমব্রেন বলি, তাহলে এই যে অক্সিজেন আসলো যেটা রেড কালার শোয়িং, হ্যাঁ, এখানে বিনিময় হলো, অক্সিজেনের প্রেসার এখানে বেশি, এখানে তোমার কম, যার কারণে অক্সিজেন তোমার এই আরবিসি তে ঢুকে যাচ্ছে। আবার আরবিসি তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, কার্বন ডাইঅক্সাইড তোমার অ্যালভুলাইতে ঢুকে যাচ্ছে, অ্যালভুলাই হয়ে আমরা এটা বের করে দিচ্ছি। তাহলে এই যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে বিটুইন অ্যালভুলাই এন্ড দি ক্যাপিলারিজ। তাহলে আমরা এই স্লাইডটা দিয়ে আমরা আজকে শেষ করব, যে এই স্লাইডটা আমি যে ক্লাসটা তোমার আগে বলছি তার যে অংশটুকু সেটা আমরা এখানে আমরা শেষ করার চেষ্টা করব। এখানে কি হয় যে আমি আগেই বললাম যে আমাদের অ্যাটমসফিয়ারিক এয়ারে পি মানে হলো পার্শিয়াল প্রেসার, PO2 মানে হলো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এখানে আমরা দেখো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার 160 মিলিমিটার মার্কারি, রাইট? তাহলে আবার পার্শিয়াল প্রেসার ইন দ্য অ্যালভুলার এয়ার হলো কত? 104 মিলিমিটার মার্কারি। তাহলে এই যে এত বেশি, যার কারণে অক্সিজেন সহজেই আমাদের লাঞ্চের মধ্যে ঢুকতে পারতেছে, ঠিক আছে? তাহলে অক্সিজেন লাঞ্চের মধ্যে ডিফিউজ হলো, হ্যাঁ, এটাকে আমরা বলি অক্সিজেন লোডিং। অক্সিজেন লোডিং বলি, অর্থাৎ অক্সিজেন লোড করলো কোথায়? লাঞ্চের মধ্যে। লাঞ্চের মধ্যে লোড করে এই অক্সিজেন আমরা আর্টেরিয়াল ব্লাডের মাধ্যমে, যে রেড কালার, এই আর্টেরিয়াল ব্লাডের মাধ্যমে, যেটা ইজ রিটার্ন টু দ্য হার্ট বাই পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন দিয়ে হার্টে ঢুকে গেল, অর্থাৎ লেফট এট্রিয়ামে ঢুকলো। লেফট এট্রিয়াম থেকে এই দেখলাম আমরা এই হার্টে এসে দেখো এই অক্সিজেনেটেড ব্লাডের যে পার্শিয়াল প্রেসার এটা হলো 95 মিলিমিটার মার্কারি, 95 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? তাহলে এখানে এসে একটু পার্শিয়াল প্রেসার অক্সিজেন কমে গেল। তাহলে হার্ট থেকে অ্যাওর্টার মাধ্যমে, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল হয়ে অ্যাওর্টার মাধ্যমে সেটা আমাদের টিস্যুতে নিয়ে গেল। তাহলে টিস্যুতে এসে দেখো টিস্যুতে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেসার, পি মানে পার্শিয়াল প্রেসার, অক্সিজেনের পার্শিয়াল প্রেসার is 40 millimeter mercury. So where is in the heart or in the arterial blood, the oxygenated blood is partial pressure of oxygenated blood is 95 millimeter mercury. Therefore oxygen is diffused from the blood to the tissues. যার কারণে তোমার কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ইজ ডিফিউজেড ইন দ্য টিস্যুস। তাহলে এই যে টিস্যু ক্যাপিলারিসে এখানে কি হয়? অক্সিজেন কি হয়? আনলোডিং হচ্ছে কোথায়? টিস্যুতে দিয়ে দিচ্ছে। এই জন্য এটা আমরা বলি অক্সিজেন আনলোডিং, অর্থাৎ অক্সিজেনটা লোড করলো তোমার কোথায়? লাঞ্চে, আবার আনলোড করলো টিস্যুতে। আবার টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সো এক্সেস কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড ইন দ্য টিস্যুস বাই মেটাবলিক মিনস, so that carbon dioxide is carried by the venous blood. তাহলে এই যে তোমার যে blue color indicating the venous blood, the venous blood carbon dioxide is going to the heart through venous system. So the partial pressure of carbon dioxide in here, it is 46 millimeter mercury. তাহলে this is known as deoxygenated blood because they have a excess amount of carbon dioxide with less oxygen, that is called deoxygenated blood. So deoxygenated blood is carried to the lungs, where deoxygenated blood, so partial pressure of carbon dioxide in the partial pressure of the deoxygenated blood in the lungs is 46 millimeter mercury. Where is the outside partial pressure of carbon dioxide or atmospheric air, it is about 32 millimeter mercury. তাহলে লাংসের মধ্যে বেশি, সো দ্য কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার লাংসে বেশি থাকার কারণে, লাং এলভুলিতে বেশি থাকার কারণে তোমার কি হয়? দে আর ডিফিউজেস ফ্রম দি লাংস টু দি অ্যাটমসফিয়ার। এই জন্য আমরা বলি কার্বন ডাইঅক্সাইড আনলোডিং, কার্বন ডাইঅক্সাইড আনলোডিং। তাহলে অক্সিজেন লোডিং কার্বন ডাইঅক্সাইড হয়, অক্সিজেন লোডিং হচ্ছে লাংস এলভুলিতে, কার্বন ডাইঅক্সাইড আনলোডিং হচ্ছে ইন দ্য লাংস এলভুলিতে। টিস্যুতে কি হয়? অক্সিজেন আনলোডিং হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড লোডিং হচ্ছে, লোডিং হয়ে সেটা আবার আনলোডিং হচ্ছে তোমার লাংস এলগুলিতে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়াবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে তোমরা বলতে পারো। স্যার ওই যে চার্ট যে দুইটা দিছিলেন ওই দুইটা কি মুখস্থ করতে হবে?
পার্শিয়াল প্রেসার আবার বলো একটু, কি বললা? হ্যাঁ, এই স্লাইডটা আরেকবার রিপিট করলে ভালো হতো। এই স্লাইডটা না? হ্যাঁ, আচ্ছা না মেয়েটা তুমি কি বলো তো, কি বলতেছিলে ওটা শুনি একটু। হ্যাঁ, তোমাদের ওই আমি বলছিলাম যে পার্শিয়াল প্রেসারটা একটু বোঝাই দিতেন। হ্যাঁ, পার্শিয়াল প্রেসার হলো যেটা পি দিয়ে এখানে দেখানো হয়েছে, অর্থাৎ অক্সিজেনের পার্শিয়াল প্রেসার এবং কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার। অক্সিজেনের পার্শিয়াল প্রেসার আমাদের অ্যাটমসফিয়ারিক এয়ারে, এটা এখানে উপরে দেখানো হয়েছে। হ্যাঁ, অর্থাৎ যে বাতাসে যেটা আমরা নিই তার যে প্রেসার, অক্সিজেনের প্রেসার, সেটাকে আমরা পার্শিয়াল প্রেসার বলি। সেই প্রেসারটার কত অক্সিজেনের, সেটা হলো 160 মতো। আর কার্বন ডাই অক্সাইডের প্রেসার সেটা হলো তোমার 0.3 মিলিমিটার মার্কারি। প্রেসারের একক তো মিলিমিটার মার্কারি। এখন আমরা যেহেতু আমাদের অ্যালভিওলার এয়ারে অথবা লাংসের মধ্যে, ইনসাইড দ্য লাংস, এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হলো 100 এর মতো, 104 মিলিমিটার মার্কারি, রাইট? তাহলে হ্যাঁ, তাহলে অ্যাটমসফিয়ারে যেহেতু বেশি, তাহলে আমরা ডিফিউশনের মাধ্যমে অক্সিজেনটা আমাদের লাঞ্চের মধ্যে ঢুকে দিতে পারি, যার কারণে অক্সিজেন ডিফিউশনের মাধ্যমে লাঞ্চে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অক্সিজেন ঢুকে গেছে। এখন কার্বন ডাই অক্সাইড জাস্ট ফরগেট কার্বন ডাই অক্সাইড, আমি অক্সিজেন নিয়ে কথা বলতেছি। তাহলে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার লাঞ্চে কম থাকার কারণে অ্যাটমসফিয়ার থেকে বাতাসের অক্সিজেন আমরা নিচ্ছি। তাহলে এই অক্সিজেনেটেড ব্লাডের মাধ্যমে, অক্সিজেনেটেড ব্লাড যেটা আমরা রেড কালার শো করতেছে, এই অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় আসতেছে? আমাদের হার্টে আসবে। লাঞ্চ থেকে যদি তোমার জেনারেল পালমোনারি সার্কুলেশন করে থাকো, তাহলে এই অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ভেইন দিয়ে আমাদের লেফট এট্রিয়ামে ঢুকে যাবে। তাহলে হার্টে এসে তার যে পার্শিয়াল প্রেসার অক্সিজেনের, সেটা হয়ে গেল একটু কম, অর্থাৎ 95 মিলিমিটার মার্কারি। তাহলে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হার্টের মধ্যে এসে কত হলো? 95 বা 96, 100, হোয়াট এভার। তাহলে এই যে 95 মিলিমিটার মার্কারি, এটাকে আমরা বলি অক্সিজেনেটেড ব্লাড, কারণ এর মধ্যে অক্সিজেন থাকে বেশি। তাহলে অক্সিজেনেটেড ব্লাড হার্টের এওর্টা হয়ে পরবর্তীতে কোথায় চলে গেল? টিস্যুতে। আমাদের যেখানে দরকার অক্সিজেন ছেড়ে দিতে হবে। তাহলে অক্সিজেন যখন টিস্যু ক্যাপিলারিজে আসলো, এই টিস্যুতে এসে কি হলো? টিস্যুতে এসে দেখা গেল যে টিস্যুতে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হলো 40 মিলিমিটার মার্কারি। যেখানে ব্লাডে ছিল, আর্টেরিয়াল ব্লাডে ছিল কত? 95 মিলিমিটার মার্কারি। তাহলে এই যে 95 মিলিমিটার মার্কারি পার্শিয়াল প্রেসার অক্সিজেনের, তো বেশি থাকার কারণে অক্সিজেনটা তোমার টিস্যুতে চলে যাবে, কারণ টিস্যুতে প্রেসার কম, আর্টেরিয়াল ব্লাডে বেশি। তাহলে অক্সিজেন টিস্যুতে ঢুকে গেল, অর্থাৎ টিস্যুতে এক্সচেঞ্জ হলো, টিস্যুতে ঢুকে গেল। আবার টিস্যুতে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হয়, দ্যাট কার্বন ডাই অক্সাইড এর পার্শিয়াল প্রেসার, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার তো কত? 46 মিলিমিটার মার্কারি, এখানে বেশি। তাহলে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড বলি, দ্যাট ডিঅক্সিজেনেটেড ব্লাড তোমার ফ্রম টিস্যু ক্যাপিলারিজ থেকে ইট কাম টু দি হার্ট, হার্টের ভেনা সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ ভেনা কাবা হয়ে হার্টে ঢুকে গেল। এখানে এসে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার হলো 46, সেম। অর্থাৎ যেটা টিস্যুতে ছিল, টিস্যু ক্যাপিলারিজে যেখানে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার ছিল 46, এখানেও তাই থাকলো। কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার হলো 46। ওকে, তাহলে এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দি হার্ট থেকে এখন যাবে কোথায়? লাঞ্চে যাবে। যখন লাঞ্চে আসলো, এই লাঞ্চে আসে এই কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার 46 to 40 অ্যাকচুয়ালি। যে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার এখানে দেখো 40, তো এটা অলমোস্ট 46 to 40 এরকম। ঠিক আছে, এখন বাইরে পার্শিয়াল প্রেসার কার্বন ডাই অক্সাইডের কম, 32। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার বাইরে আরো কম, দেয়ারফর কার্বন ডাই অক্সাইড ক্যান ইজিলি ডিফিউজ ফ্রম দি লাং অ্যালভিওলাই টু দি অ্যাটমসফিয়ার। তাহলে লাং অ্যালভিওলাই থেকে অ্যাটমসফিয়ারে তোমার কার্বন ডাই অক্সাইড সহজে বেরিয়ে যেতে পারবে। এটাই এই চার্টে এটাই বোঝানো হয়েছে। এখন বলো আরো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, স্যার প্রথম দিকে একটা টেবিল দেখিয়েছিলেন, সেখানে অ্যালভিওলার এয়ার, ওটা বুঝিনি। ওইটাতে একটু ডিফারেন্স আছে এটা থেকে। ওটার যে প্রেসার, পার্শিয়াল প্রেসার
আর এখানে পার্শিয়াল প্রেসার, এটা একটু ডিফারেন্স আছে, এটা আমাকে চেঞ্জ করতে হবে। তুমি যেটা এটার কথা বলতেছো তাই না? এটা এখানে পার্শিয়াল প্রেসারটা একটু ডিফারেন্স এটার সাথে, তোমরা এটা ফলো করো, ঠিক আছে? এটা আমি ওটা না স্যার এটা না, প্রথম দিকে একটা টেবিলে এটা ওকে স্যার। এটার কথা বলছিল তাই না? একটু ডিফারেন্স, অর্থাৎ এই যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার ভেনাস ব্লাডে হলো 40, এখানে ওইখানে লেখা ছিল 46 তাই না? 40 বা 46। জি এটা স্যার। অ্যালভুলার এয়ারে হলো সেটা 109 অক্সিজেনের, আর্টেরিয়াল ব্লাডে 100, মোটামুটি কাছাকাছি, একটু ডিফারেন্স, এক এক বই এক এক রকম। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বলা হয়েছিল 46 ভেনাস ব্লাডে, যেটা হার্টে চলে আসলো। অ্যালভুলারে এসে সেটা হয়ে গেল 40, এটা ঠিক আছে, ঠিক আছে? আবার এখানে অ্যাটমসফিয়ারে দেখানো হয়নি, অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইডের প্রেসার দেখানো হয়নি, সেটা হলো আরো কম, প্রায় 32 মিলিমিটার মার্কারি। যার কারণে এই অ্যালভুলার এয়ার থেকে কার্বন ডাই অক্সাইড তোমার অ্যাটমসফিয়ারে চলে যায়। ওকে স্যার এই টেবিলটা কি মুখস্থ জি রাখতে স্যার। হবে? স্যার এর আগে তো একটা স্লাইড ছিল, সেই স্লাইডে তাহলে স্যার আমরা ছবিটাই মুখস্থ করব। স্যার এই টেবিলটা কি মুখস্থ করে নেবেন? আমি টেবিলটা তোমাদের একটু মডিফাই করে দিব, দাঁড়াও। বলো, মেয়েটা বলতেছিল কি জানি, এই তুমি মেয়ে কি জানি বলতেছিল, বলো দেখি। জি স্যার, এই যে এই টেবিলে অ্যালভিওলার এয়ার মিলিমিটার পার্সেন্টেজ, এটা কি বোঝাইছে এটা বুঝিনি। ও, এটা হলো আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণ কত থাকে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত থাকে, এটা তো তুমি জানো তাই না? আমরা তো বলি অক্সিজেন 21 ভাগ, কার্বন ডাই অক্সাইড নাই, নাইট্রোজেন 78 ভাগ, হ্যাঁ, এটাই, অর্থাৎ যেটা তুমি আগে জানতা, যেটা আগে পড়ে আসছো। জি স্যার, এই দুটো বুঝতে পেরে। হ্যাঁ, অ্যালভুলারের মধ্যে যেটা থাকে, আর যেটা আমরা বের করে দেই ওটার মধ্যে অক্সিজেন কতটুকু থাকে, কার্বন ডাই অক্সাইড কতটুকু থাকে, নাইট্রোজেন কতটুকু থাকে। তাহলে আমরা এখানে দেখাইছি যে আমরা যে বাতাসটা নেই এর মধ্যে অক্সিজেন ছিল 21 ভাগ, আর যেটা ছেড়ে দেই এর মধ্যে হলো 16 ভাগ। তাহলে আমরা মাত্র 5 ভাগ অক্সিজেন ইউজ করি আমাদের রেসপিরেশনের জন্য। কার্বন ডাই অক্সাইড আমরা যেটা নেই একেবারে কম, 0.04%, আবার যেটা ছেড়ে দেই সেটা হলো 4% এর মতো। তার মানে আমরা কার্বন ডাই অক্সাইড, অনেক কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দেই, এটাই বলা হয়েছে। এটা তোমাদের একেবারেই তোমাদের জানার কথা, এটা যে আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণ কত, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, নাইট্রোজেনের পরিমাণ কত, এটাকে বলা হয়ে থাকে ইন্সপায়ার্ড এয়ার, অর্থাৎ যেটা আমরা নিব, ইন্সপায়ার করবো যেটা। হ্যাঁ বলো সিআর কিছু। জি স্যার, তাহলে অ্যালভিওলার এয়ারে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা তাহলে অ্যালভিওলারে থেকে যাচ্ছে। রাইট, ওকে স্যার। রাইট। আর কেউ বলবা কিছু? স্যার যে নাইট্রোজেনটা শরীরের মধ্যে থেকে যাচ্ছে ওটার কাজ কি? নাইট্রোজেনটা ছেড়ে যাচ্ছে না, চলে আসতেছে, সাথে সাথে দিচ্ছে, ওটা ইকুইলিব্রিয়েশন করার জন্য, অর্থাৎ প্রেসার গ্রেডিয়েন্টটাকে ব্যালেন্স করার জন্য। বুঝতে পারছো? এই যে সিংহভাগ নাইট্রোজেন ইজ নট ইউজ ফর রেসপিরেশন। রেসপিরেশনের ক্ষেত্রে এটা ইউজ হয় না, শুধুমাত্র ব্যালেন্স করার জন্য, গ্যাসের যে প্রেসার, গ্যাসের যে তোমার কম্পোনেন্ট গুলি, জাস্ট এটাকে ব্যালেন্স করে রাখার জন্য এটা ইউজ করা হয়। অনেকটা এটা বাফারের মতো বলতে পারো, যে দুই পাশে ব্যালেন্স করে রাখে। আর কেউ? যদি না থাকে তাহলে আমরা আজকে শেষ করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এই ক্লাসে, হ্যাঁ সিআর কিছু বলবা? স্লাইডটা দিয়ে দিলে হয়তো। হ্যাঁ, তুমি আগে ক্লাস বুঝছো কিনা আমি এটা দিয়ে দিব, আমি একটু মডিফাই করতে হবে দু একটা স্লাইড। হ্যাঁ, তারপরে তোমাদের ইমেইলে আমি দিয়ে দিব। হ্যাঁ জি স্যার, আজকে ক্লাস বুঝতে পারছি স্যার, সমস্যা নাই। ঠিক আছে। হ্যাঁ, ক্লাস যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করো, বা আমাকে তুমি মেসেজও পাঠাইতে পারো। হ্যাঁ, তো ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম